নমস্কার বন্ধুরা, আমি তানিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা আমি আমার নিজের ছায়ার থেকেও লুকিয়ে রেখেছি। এই গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি আমার জীবনেরই এক নিষিদ্ধ সত্য। আপনারা যারা আজ এই গল্পটি শুনছেন, তারা হয়তো আমাকে বিচার করবেন, কেউ বা ঘৃণা করবেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হলে মানুষের নীতি নৈতিকতা সবসময় ঠিক থাকে না। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার জীবনের পরবর্তী অংশটি আপনারা মিস না করেন। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 5 বছর। আমার বরের নাম রাশেদ। মধ্যবিত্ত পরিবার, 8-10টা সাধারণ মেয়ের মতোই আমার সংসার। রাশেদ মানুষ হিসেবে খারাপ না, কিন্তু ও ভীষণ রকমের কাজ পাগল। বিয়ের প্রথম 1 বছর আমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, কিন্তু তারপর থেকেই ও যেন কেমন বদলে যেতে লাগল। অফিসের কাজ, টার্গেট, প্রমোশন এসবের ভিড়ে আমি যে ওর স্ত্রী, একটা রক্তমাংসের মানুষ, সেটাও প্রায়ই ভুলে যেত। আমাদের সংসারের সদস্য বলতে আমরা দুজন আর আমার শাশুড়িমা। শাশুড়িমা বয়স্ক মানুষ, তিনি নিজের মতো পূজা অর্চনা আর টিভি সিরিয়াল নিয়েই থাকেন। আমার সারাটা দিন কাটে এক তীব্র একাকিত্বে, রান্নাবান্না, ঘর গোছানো আর দুপুরের পর জানলার গ্রিল ধরে আকাশ দেখা। এই ছিল আমার রুটিন। মাস 6 আগের কথা। রাশেদের এক দুঃসম্পর্কের ফুফাতো ভাই, নাম সাগর, আমাদের বাসায় এলো। ওর নাকি ঢাকায় একটা চাকরির ইন্টারভিউ আছে, আর কিছুদিন এখানে থেকে কোচিং করবে। সাগর বয়সে আমার থেকে 2-3 বছরে ছোট হবে, কিন্তু দেখতে বেশ সুঠাম আর ফর্সা। প্রথম দিন যখন ও এসে আমাকে ভাবি বলে ডাকল, ওর গলার স্বরে কেমন যেন একটা অন্যরকম মাদকতা ছিল। আমি খুব একটা গুরুত্ব দেইনি তখন। কে জানত, এই ছেলেটাই আমার সাজানো কিন্তু প্রাণহীন সংসারে ঝড় তুলবে। রাশেদ তো সকাল 8টায় বেরোয় আর ফেরে সেই রাত 10টায়। বাসায় পুরুষ বলতে সাগর। প্রথম আমাদের কথা হতো খুব সামান্য, ভাবি চা হবে, ভাবি আমি একটু বেরোচ্ছি, এরকম। কিন্তু আস্তে আস্তে দেয়ালটা ভাঙতে শুরু করল। সাগর খেয়াল করত আমি দুপুরে না খেয়ে বসে আছি, ও জোর করে আমাকে টেবিলে বসাত। রাশেদ যেই প্রশংসাটা কোনোদিন করত না, সাগর সেটা অবলীলাই করত। একদিন আমি শাড়ি পরেছিলাম, গাঢ় নীল রঙের একটা শাড়ি। রাশেদ সকালে বেরোনোর সময় আমার দিকে ফিরেও তাকায়নি। দুপুরে সাগর কোচিং থেকে ফিরে আমাকে দেখে দরজার কাছে থমকে দাঁড়াল। আমি তখন টেবিলে খাবার বাড়ছিলাম। ও সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাবি আজ তোমাকে মারাত্মক সুন্দর লাগছে। নীল রংটা যে কাউকে এভাবে মানাতে পারে আমার জানা ছিল না। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন কেউ আমাকে নিয়ে এভাবে বলেনি। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, ধুর কি যে বলো, হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। কিন্তু আমি আর চোখে দেখেছিলাম সাগর আমার দিকে তাকিয়েছিল। সেই তাকানোর মধ্যে একটা ক্ষুধা ছিল, যেটা আমি বহুদিন রাশেদের চোখে দেখিনি। আমাদের সম্পর্কের মোড় ঘুরল এক বর্ষার বিকেলে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে আছে। রাশেদ অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, ফিরতে 2 দিন দেরি হবে। শাশুড়িমা অসুস্থ, তিনি নিজের ঘরে ঘুমাচ্ছেন। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হলো, লোডশেডিং চলছে তখন। পুরো বাসাটা কেমন যেন অন্ধকার আর নিস্তব্ধ। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টির ছাট এসে আমার মুখে লাগছিল, কিন্তু আমি সরছিলাম না। হঠাৎ অনুভব করলাম আমার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। চমকে পেছনে ফিরতেই দেখি সাগর। অন্ধকারে ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। ও ফিসফিস করে বলল, ভাবি ভিজছ কেন? ঠান্ডা লাগবে তো। আমি বললাম, লাগুক, ভালোই লাগছে। সাগর আমার পাশে এসে দাঁড়ালো। আমরা দুজন পাশাপাশি, মাঝখানে শুধু 1 বিঘা দূরত্ব। ওর শরীরের হালকা পারফিউমের গন্ধ আর বৃষ্টির সোঁদা গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। ও আলতো করে বলল, ভাইয়া তোমাকে বোঝে না তাই না ভাবি? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। আমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা যেন ও শুনতে পেয়েছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু আমার চোখ ভিজে এলো। সাগর হঠাৎ আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে গেল। আমি হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও ছাড়ল না। উল্টো ও আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে গিয়ে বলল, তোমার এই কষ্ট আমি আর দেখতে পারছি না তানিয়া। আমি জানি এটা ভুল,
কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। ভাবি থেকে সোজা তানিয়া, এই নাম ধরে ডাকাটা আমার কাছে তখন অপরাধ মনে হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমার মনে হলো আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। বাইরের বৃষ্টির শব্দের সাথে আমার হৃদস্পন্দন পাল্লা দিয়ে বাড়ছিল। সাগর ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস আমার কপালে এসে পড়ছিল। আমি কাঁপছিলাম। ও আলতো করে আমার কোমরে হাত রাখল। সেই স্পর্শে আমার শরীরের সমস্ত রক্ত যেন মাথায় উঠে গেল। আমি বাধা দিতে চাইলাম, মুখ দিয়ে অস্ফুট স্বরে বললাম, সাগর, না, কেউ দেখে ফেলবে। কিন্তু ও শুনল না। ও আমাকে নিজের শরীরের সাথে আরও শক্ত করে চেপে ধরল। ওর পৌরুষদীপ্ত শরীরের উষ্ণতা আমার শরীরকে অবশ করে দিচ্ছিল। ও ফিসফিস করে বলল, কেউ দেখবে না, আজ শুধু তুমি আর আমি। এরপরও যখন ও আমার ঠোঁটের দিকে এগিয়ে এলো, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার এতদিনের জমে থাকা অভিমান, একাকিত্ব আর শরীরের তৃষ্ণা সব যেন বাঁধ ভেঙে গেল। আমি চোখ বন্ধ করে ওর বুকে নিজেকে সমর্পণ করলাম। সেই বিকেলে বৃষ্টির আড়ালে আমরা যে সম্পর্কে জড়ালাম, তার কোনো সামাজিক নাম নেই। সমাজে একে বলবে পরকীয়া, বলবে পাপ। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো আমি নতুন করে বেঁচে আছি। এরপর থেকে সুযোগ পেলেই আমাদের এই লুকোচুরি চলতে থাকল। রাশেদ বাসায় থাকলে আমরা ইশারায় কথা বলতাম। ডাইনিং টেবিলে খাওয়ার সময় টেবিলের নিচে সাগরের পা যখন আমার পায়ে লাগত, আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠত। একদিন রাশেদ ড্রয়িং রুমে টিভি দেখছিল। আমি কিচেনে রান্না করছিলাম। সাগর পানি খাওয়ার নাম করে কিচেনে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে পাগলের মতো আদর করতে লাগল। আমার ভয় করছিল যদি রাশেদ চলে আসে, কিন্তু সেই ভয়ের মধ্যেই এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। আমি জানি না এই সম্পর্ক কোথায় গিয়ে থামবে। আমি কি রাশেদকে ঠকাচ্ছি, নাকি রাশেদ আমাকে ঠকিয়েছে তার অবহেলা দিয়ে? এখন আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই আর নিজেকে প্রশ্ন করি, এই যে সাগরের সাথে আমার সম্পর্ক, এটা কি শুধুই শরীরের টান নাকি মনের? সাগর কি আমাকে আসলেই ভালোবাসে, নাকি আমিও ওর কাছে একটা নিষিদ্ধ খেলার পুতুল? শ্বশুরের শাসন আর সমাজের ভয়ে আমি চুপ করে থাকি, কিন্তু আমার মনের ভেতর প্রতিনিয়ত ঝড় চলছে। আগামী পর্বে আপনাদের বলবো সেদিন রাতে কি ঘটেছিল, যেদিন শাশুড়ি মা আমাদের প্রায় ধরে ফেলেছিলেন।